আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন, অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন, কুপকাত হলেন, সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর। আবার আর এক আন্তর্জাতিক গণমাধ্যম, সেই ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে তিনি নতুন বয়ান দিয়েছেন। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে, তিনি নিজেই বলেছেন। কেন বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, সে প্রসঙ্গে পরে আসছি। যুক্তরাজ্যে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার জন্য অনেক ধরনের চেষ্টা তো করতে হয়েছে বর্তমান সরকারকে, মানে আমাদের সরকারকে, সেটি আমরা খুব ভালো করে জানি। কিন্তু কেন দেখা দিলেন না, কেন সাক্ষাৎ দিলেন না, তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। সেই জায়গা থেকে বিবিসি খুব ভালো করে ধরেছিল। কেন সাক্ষাৎ দেয়নি বিবিসিও এটি ভালো করে জানে, কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে খুঁচিয়ে নানান ধরনের প্রশ্ন করেছে যাতে তিনি বিব্রত হন, এটি আমার কাছে মনে হয়েছে, এবং এতে করে আমরা বিব্রত বোধ করছি। তার কারণ যুক্তরাজ্যে বসে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে মিথ্যাচার করেছিল সেটিও তো বিবিসি জানে, এবং অদ্ভুত আজগুবি সব কথাবার্তার কারণেই সম্ভবত বিবিসি এই ধরনের বিব্রতকর প্রশ্ন করেছে। যাই হোক, এই ইন্টারভিউটি মোটামুটি বড়, আমি ছোট্ট করে 1-1.5 মিনিটে একটু হুবহু এই পর্যায়ে যে বক্তব্যগুলো এসেছে বা প্রশ্ন এসেছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথন তিনি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টাকে, এটি আপনার আনুষ্ঠানিক সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি? প্রধান উপদেষ্টা উত্তরে বলছেন, তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম, সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে। দেখুন, আবারও সেই একই কথা। ব্যস্ত থাকলে আর এক দেশের সরকার প্রধান যে দেশে যাচ্ছে সরকারি সফরে, আমাদের সরকারের দাবি তো যে এটি সরকারি সফর ছিল, সরকারি সফর হয়ে থাকলে সেটি সে দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন না? এটা হয়, সময় দিবেন না, অথবা সরকারের কোনো প্রতিনিধিও তাকে রিসিভ করবে না। যাই হোক, তিনি বলছেন এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে, এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা বাংলাদেশে কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো, এবং তিনি পরিস্থিতি বুঝবেন। আর আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এটি একটি অনন্য জিনিস যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজনী বৈদ্যনাথন আবারও সম্পর্ক প্রশ্ন করছেন, আচ্ছা আপনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত, অথচ আপনি প্রধান উপদেষ্টা, রাজনৈতিকভাবে আপনার দুজনই সমমর্যাদার, যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী সমমর্যাদার। তো যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি রয়েছে এবং বাংলাদেশি সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন, অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার জন্য সময় বের করতে পারলেন না? অধ্যাপক ইউনূসের অবাক করা উত্তর, তিনি বলছেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত, সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, আমি জানি না। এটা কোনো কথা? তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আসলে কনফিউজড, ব্রিটিশ প্রধানমন্ত্রীরও হতাশ হওয়ার কথা সম্ভবত, এরকমটাই তো বলতে চাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন হতাশ হবেন, কী কারণে, কী উদ্দেশ্যে, কেন দরকার এসব কথাবার্তা বলার? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সেজন্যই আমি বলছি বাংলাদেশে তার আসাটা একটা দারুণ সুযোগ হতে পারে, ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার, অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিবিসিও মানে কমে ছাড়বে না, আবারও প্রশ্ন করছে। রাজনী বৈদ্যনাথন 3 নম্বর যে প্রশ্ন এই সংক্রান্ত, তিনি বলছেন যে ডাউনিং স্ট্রিট মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন এই বৈঠকের আয়োজন করলো না, তার কি কোনো ব্যাখ্যা দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমার মনে হয় না যে আমরা এ ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি, সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত। আবার সে একই কথা, এগুলো বলে কি নিজেকে ঢাকার চেষ্টা করছেন, নিজের লজ্জা না বললেই কি নয় এইসব শব্দ? অ্যাভয়েড তো করতে পারতেন।
এবং ঠিক তার প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম 11 তারিখে যেই ভাষা তিনি ব্যবহার করেছিলেন যে সম্ভবত তিনি কানাডা আছেন, সারা বিশ্বের মানুষ জানছে, অন্তত সে দেশের প্রতিটি মানুষ জানে সে দেশের প্রধানমন্ত্রী কোথায়। আর একটি দেশের সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে কোনো খোঁজখবর না নিয়ে সে দেশের প্রধানমন্ত্রী আছেন কিনা তার শিডিউল না জেনে তিনি বলছেন যে ওই সময় বলছিলেন তিনি সম্ভবত কানাডায় আছেন, অথচ ওই দিন স্কাই নিউজের জার্নালিস্টের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, ওপেন দেখা যাচ্ছে টেলিভিশনে। তারপর দিন তাদের পার্লামেন্টে বাজেট সংক্রান্ত একটি সেশনে একটি আলোচনায় তিনি অংশ নিয়েছেন, দেখা যাচ্ছে সরাসরি লাইভ টেলিকাস্টে। যখন চারদিক থেকে সমালোচনা হলো তখন মিস্টার শফিকুল আলম বললেন, না আমি বলেছি সম্ভবত। কেন সম্ভবত শব্দটা বলতে হবে? এগুলো আমাদেরকে বলে লাভ নেই, আমরা তো বুঝি যে কতটা প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে, তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাড়া দেননি। আর শফিকুল আলম তারপরেও বলেন প্রধান উপদেষ্টার যে 11টি সফর সরকার প্রধান হওয়ার পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফর। আমরা বিব্রত বোধ করি, লজ্জা বোধ করি তারা না করলেও। এবং বিবিসির ইন্টারভিউয়ে আরও অনেক বিষয়ের প্রসঙ্গে এসেছে, টিলু সিদ্দিক প্রসঙ্গে এসেছে যে কেন টিলু সিদ্দিকে দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করলেন না। তার উত্তর বরাবরই যা দিয়ে আসছেন প্রধান উপদেষ্টা, ওখানে বসেও একই কথা বলেছেন যে এটি আইনগত বিষয়। যখন বলা হলো যে তার সম্বন্ধে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই, যোগাযোগ ছাড়াই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেখানেও তিনি যুক্তিসঙ্গত বা যুৎসই কোনো উত্তর দিতে পারেননি। বিবিসির এই যে ইন্টারভিউটি, আমরা এটি পড়ে জেনে শুনে সত্যি সত্যি অবাক লেগেছে যে বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। এখন কেন দেখা দেননি কেয়ার স্টারমার? সহজ যে কথা, এর মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে। এক নম্বর হচ্ছে টিলু সিদ্দিকী তার মন্ত্রিসভার সিটি মিনিস্টার ছিলেন এবং একই সঙ্গে তার সেই দেশের টিলু সিদ্দিকী তো আর এ দেশের নাগরিক নন, তিনি তো এখন সেই দেশের নাগরিক। এবং তার দলের একজন এমপি, একজন সিটি মিনিস্টারকে যেভাবে বিব্রত করা হয়েছে, এটা তার দলের উপরে গিয়ে নিন্দাটি পড়ে। এবং যার সুযোগটি নিয়েছে কনজারভেটিভ দল, কেয়ার স্টারমারকে বিব্রত করেছে। এবং একই সঙ্গে যেটি গতকাল আমি আপনাদের সামনে যে রিপোর্টটি কথা বলেছিলাম, ডাউটি স্ট্রিট চেম্বার্স যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়েরের জন্য নানান ধরনের তথ্য প্রমাণ এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করেছে, সেই ডাউটি স্ট্রিট চেম্বার্সের সদস্য বা সাবেক প্রতিষ্ঠাতা প্রধান কেয়ার স্টারমার, যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এসে বা তার কাঁধে পড়ছে অনেকখানি, তাদের দাবি অনুযায়ী তার সেই প্রতিষ্ঠান যেখানে অভিযোগ জানাতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেখানে তিনি কীভাবে দেখা করবেন, কীভাবে দেখা করেন, এবং একেবারে পাত্তাই দেননি। বিবিসির যে প্রশ্ন তাতেও সেইটি বেরিয়ে এসেছে। তো গার্ডিয়ানের কথা বলছিলাম, যুক্তরাজ্যে অবস্থানের সময় দ্য গার্ডিয়ানকেও একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং যেখানে কদিন আগে সরকারের পক্ষ থেকে সরকারের অনুগতদেরকে দিয়েই এরকমটি বলানোর চেষ্টা করা হচ্ছিল, একটা রব তোলা হয়েছিল 5 বছর ডক্টর ইউনূস সরকারকে দেখতে চায় বা 5 বছর ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়, সেগুলো তো ধোপে টেকেনি। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে গত 10 মাসের যে অভিযোগগুলো এরই মধ্যে জমা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ বলি, মানবাধিকার লঙ্ঘন বলি, বা আইনগত সব কিছু লঙ্ঘন বলি, অর্থনীতি যেভাবে ভঙ্গুর দশায় রয়েছে, পাশাপাশি আইনি যে ব্যত্যয়, বিচার ব্যবস্থা আগের মতন, এই সব কিছু মিলিয়ে যে সমালোচনার পাহাড় জমে উঠেছে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে, বিভিন্ন সরকারের পক্ষ থেকেও অনেক ধরনের উন্নাসিকতা প্রকাশ পাচ্ছে, যদিও সরকার থেকে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যে গিয়েও বলা হয়েছে সারা পৃথিবী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করছেন। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন। আমরা তো দেখছি কে কতটুকু সাপোর্ট করছে। সেই জায়গাতে এইসব সমালোচনা যখন চারদিকে শুরু হয়েছে, তখন তিনি একটি নতুন বয়ান দিয়েছেন। তিনি কি বলছেন দ্য গার্ডিয়ানকে, যে রাজনৈতিক উত্থান দেশটির সাবেক প্রধানমন্ত্রী পতন ঘটিয়েছিল তার 1 বছর পরেও
মানুষ সরকারকে শত্রু মনে করে, অর্থাৎ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে। ব্যাখ্যা হিসেবে তিনি কি বলেছেন, যেহেতু রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশে একের পর এক নানান ধরনের অপকর্ম করে এসেছে, গণতন্ত্র হত্যা করেছে বা মানুষের যে চাওয়া সেগুলো পূরণ করতে পারেনি, সেই জায়গা থেকে মানুষ ওই মানসিকতার মধ্যেই রয়েছে যে যেই সরকারই আসুক না কেন তারা জনগণের পক্ষে কাজ করে না। এখন যে সমালোচনাগুলো উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে, সেইগুলো ওই মানসিকতা থেকেই নাকি আসছে, মানে একটি লেভেল দেওয়ার চিন্তাভাবনা। এসব আওয়াজ তুলে কতটুকু লাভ হচ্ছে সরকারের আমরা জানি না, তবে দিন শেষে তাদের ঝুড়িতে যেসব অশ্বডিম্ব জমা হচ্ছে এটুকু তাদের বোঝা উচিত। ভালো থাকুন সবাই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটি পুরনো বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। সেনাবাহিনী কি আসলে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আসলে গত 10-11 মাস যাবৎ একটি বক্তব্য খুঁজছিলাম। কারণটা হচ্ছে, সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরোধিতা কারা করে? জঙ্গিরা করে। যারা দেশবিরোধী তারা করে। সেনা প্রধানের অপসারণ কারা চায়? যারা দেশের ভালো চায় না তারা চায়। একই সাথে বাংলাদেশের কিছু মানুষ যারা, আমি সোজাসুজি বলি, যে রাজনৈতিক পরিচয়, যারা আওয়ামী লীগ করেন, তারাও সেনা প্রধানকে বিশ্বাস করেন না, সেনাবাহিনীকে দোষারোপ করেন শেখ হাসিনার পতনের পেছনে। আমি তাদের জন্য বিগত 10 মাস যাবৎ একটি বক্তব্য খুঁজছিলাম। সেই বক্তব্যটি আমি ইতিমধ্যে হাতে পেয়েছি। আমি আপনাদের এই মুহূর্তে বক্তব্যটা একটু শুনিয়ে আসি, তারপরে আলাপটি করি। প্লিজ চলুন। আমার উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি। সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে, কেন বলতে যাবে? বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি। গণভবনে নাকি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে। না, চাপ তো দেয়নি, বরং প্রত্যেক মানা করছে, যে নিষেধ করছে যেন আমি পদত্যাগ না করি। আমার দলের লোক আমাকে কিছুই বলেনি। দর্শক, আমরা শুনলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা কি একবারও কখনো কোনো বক্তব্যে সেনাবাহিনীকে দোষারোপ করেছে, সেনা প্রধানকে দোষারোপ করেছে? শেখ হাসিনার ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য যে সেনাবাহিনী আমাকে কোনোভাবে পদত্যাগের জন্য চাপ দেয়নি। এটি সত্য। আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনার চেয়ে আপনি কি খুব বেশি জানেন? সেই সময়ের পরিবেশ পরিস্থিতি শেখ হাসিনাই জানেন। শেখ হাসিনার মুখ থেকে আমরা যা শুনবো আমরা সেটাই তো বিশ্বাস করব। আমি বরাবর বিগত 10-11 মাস আগাগোড়ায় বলে এসছি যে সেনাবাহিনীর এতে কোনো দোষ নেই। আমি একথা বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো একটা পাখিও ঢুকতো না, কিন্তু পরিস্থিতি সেই সময় অন্যরকম হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর মধ্যেও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পক্ষে থাকা যাবে না, আন্দোলনকারীদের পক্ষে থাকতে হবে। যার প্রেক্ষিতে সেই অবস্থায় বিবেচনা করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিয়েছিলেন এই যে শেখ হাসিনার পতনটাকে হঠাৎ করে একদিনের আন্দোলনে হয়ে গেছে, কিংবা 3 দিনের সরকার পতনের আন্দোলন 2 দিনের সরকার পতনের আন্দোলন হয়ে গেছে। এটির পেছনে দীর্ঘ সময় আছে। অনেকের কাছে এগুলো মনে হয় রূপকথার গল্প। এটির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র যে আছে এখনো অনেকে বিশ্বাস করেন না, মনে করেন রূপকথার গল্প। কমপক্ষে বিগত 10 বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার পরিবর্তন, বাংলাদেশের ডিপ স্টেট, বাংলাদেশের সামরিক ঘাঁটি করবার জন্য খুব জোরালো ভাবে লেগেছিল। এই যে 2024-এর যে নির্বাচনটি হলো 7 জানুয়ারি, সেই নির্বাচনের আগে আগেও 2023-এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মনে আছে নিশ্চয়ই একজন মার্কিন রাষ্ট্রদূতের কথা, পিটার হাসের কথা, পিটার হাসের তৎপরতার কথা। এই পিটার হাসকে দিয়ে সেই সময়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র একদম একটি সরকারের রূপরেখায় দিয়েছিল।
এবং এই সরকারের প্রধান হিসেবে কাকে দিয়েছিল জানেন? আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে শেখ হাসিনাকে নির্বাচন দেবার কথা বলেছিল। শেখ হাসিনা সেগুলোতে মানেননি। শেখ হাসিনা বলেছিলেন যে আমার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও করতে পারবো না, একটি অন্তর্বর্তীকালীন সরকারও করতে পারবো না। অবশেষে 2024-এর 7 জানুয়ারি যেভাবেই হোক, সেটি বিতর্কিত হোক আর একপাক্ষিক হোক, যেভাবেই হোক একটি নির্বাচন কিন্তু করেছিলেন। এবং নির্বাচন করে সরকারটি চলছিল, চলতে চলতে 7-8 মাসের মধ্যে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল এবং ঘোলাটে হয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলো। এবং পতন সময় পর্যন্ত সেনাবাহিনী, সেনাপ্রধান কিংবা 3 বাহিনী প্রধান শেখ হাসিনাকে পদত্যাগের কোনো চাপ কিন্তু দেননি। সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী নিরাপদে শেখ হাসিনাকে নিরাপদ স্থানে রেখে এসছেন। শুধু তাই নয়, বাংলাদেশে যারা রাজনীতি, পুলিশ, বিচার বিভাগ, বিভিন্ন অঙ্গনের মানুষ যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল, তাদেরকে অত্যন্ত নিরাপদে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল। সেই জায়গা থেকে সেনাবাহিনীকে আসলে প্রশ্নবিদ্ধ করার, দোষারোপ করার কিন্তু কোনো কারণ নেই। আরেকটি কথা খুব পরিষ্কার, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিন্তু সোজাসুজি কথা বলেন, কোনো রাগ ঢাক করে কথা বলেন না। আজকে যদি সেনাবাহিনী তাকে পতন ঘটাতো, তাকে পদত্যাগ করতে বাধ্য হতো, তিনি দেশের বাইরে আছেন, তিনি বলে ফেলতেন যে এই জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য আমার এই ঘটনা হয়েছে কিংবা সেনাবাহিনীর জন্য আমার এই ঘটনা হয়েছে, তিনি কিন্তু ছাড়তেন না, তিনি বলে দিতেন। এই যে আপনারা বক্তব্যটা শুনলেন, সেই বক্তব্যে এক জায়গাতেও নেই যে সেনাবাহিনীর কারণে তার পদত্যাগ হয়েছে। কাজেই আওয়ামী লীগ যারা করেন, তারা যেভাবে সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে দোষারোপ করেন, তারা তাহলে পিনাকিদের কাতারে নেমে যাবেন। পিনাকিরা সেনা প্রধানের অপসারণ চান। সেনা প্রধানের অপসারণ কেন চান? তারা যারা এই অপসারণটি চান কিংবা এই সরকারের যারা সেনা প্রধানের অপসারণ চান, তারা তাদের নিজের মনের মাধুরী মিশিয়ে এই দেশটাকে ব্যবহার করতে চান। দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান, দেশের রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান, এমনকি সেনাপ্রধানকে অপসারণ করতে চান। তারা সম্পূর্ণ একটা নতুন কাঠামো, 1971 সালে আমাদের যেমন স্বাধীনতার পরে সম্পূর্ণ নতুন ভাবে নতুন কিছু সবকিছু গড়ে তুলতে হয়েছিল, আজকে এই গোষ্ঠীটি সেরকম একটি স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন থেকে তারা কিন্তু এখনো পিছু হটেনি। এই যে তারা প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বা জুলাই ঘোষণাপত্রের কিন্তু একটা দাবি এখনো পর্যন্ত রেখেছে, সামনে তারা এটি করতে চাইবে এবং করে সংবিধানকে বাদ দিতে চাইবে, রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাইবে, একই ধারাবাহিকতায় সেনা প্রধানকে অপসারণ করতে চাইবে। শুধু সেনা প্রধান নয়, 3 বাহিনী প্রধানকে অপসারণ করবার তাদের পরিকল্পনা আছে। আজকে যদি আপনি আমি যারা বাংলাদেশের ভালো চাই, তারা যদি সেনা প্রধানের অপসারণ চাই কিংবা সেনাবাহিনীকে বিতর্কিত করি, তাহলে সেনাবাহিনীর আর যাবার কোনো জায়গা থাকে না। কাজেই সেনাবাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, দেশ রক্ষার অতন্দ্র প্রহরী। সেনাবাহিনীকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না, 3 বাহিনীকে বিতর্কিত করা যাবে না এবং সেনা প্রধানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমি এই কথাগুলো এজন্যই বলছি যে আপনারা অনেকে বিভিন্ন সময় সেনাবাহিনীর বিরোধিতা করছেন। হ্যাঁ, হয়তো এটি ঘটছে যে দেশে এত অচল অবস্থা, এখন পর্যন্ত সেনাবাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নটা আসতে পারে। আপনার আসে, আমার আসে, সবার আসে। আজকে সেনাবাহিনীও কিন্তু চরম বিব্রতকর একটা অবস্থায় পড়ে গেছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আনাগোনার কারণে। এই বিব্রতকর অবস্থাটা, এটিকে যদি বলেন একটা গভীর খাদ, এই খাদ থেকে উঠে দাঁড়াতে হবে, সুকৌশলে উঠে দাঁড়াতে হবে। এই সুকৌশলে উঠে দাঁড়ানোরই চেষ্টা হচ্ছে, চেষ্টা চলছে। নিশ্চয়ই বাংলাদেশ উঠে দাঁড়াবে। আমরা হয়তো সামনে আরো ক্ষতি হবে, অনেক ক্ষতি, ইতিমধ্যে গত 11 মাসে অনেক ক্ষতি হয়ে গেছে, আরো ক্ষতি হবে, কিন্তু আমরা অন্ততপক্ষে মার্কিন অগ্রাসন মুক্ত বাংলাদেশকে আবার ফিরে পেতে চাই এবং সেই ফিরে পাবার চেষ্টা নিশ্চয়ই হচ্ছে। এবং আমি সব কথার শেষ কথা বলতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একটি বারও সেনাবাহিনী নিয়ে কোনো নেগেটিভ কথা বলেননি, সেনাপ্রধান নিয়ে কোনো নেগেটিভ কথা বলেননি। আপনি কেন বলেন ভাই? আপনিও বলবেন না দয়া করে। আমি বারবার এর আগের অসংখ্য ভিডিওতে বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের সময়কালেই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ঘটে গেছে এবং তার হাত দিয়ে বাংলাদেশ একটা ভালো পরিস্থিতির দিকে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করি। সেই কাজ নিশ্চয়ই চলছে। আস্থা রাখুন সেনাবাহিনীতে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।